ধরুন আপনার জমিতে সেচের জন্য আপনি একটি খাল খনন করেছেন এবং সেই খালের পানি আসে এক পাহাড়ের ঝর্ণা থেকে। একদিন সেই পাহাড়ের মানুষেরা ঝর্ণায় একটি বাঁধ দিয়ে দিল এবং আপনার জমিতে পানি আসা বন্ধ হয়ে গেল। এদিকে আপনি পানি ধরে রাখার জন্য নিজের জমিতে একটি কূপ খনন করলেন, আর এদিকে সেই পাহাড়ের মানুষের হাসাহাসি করছে, কারণ আপনার খালে যদি ঝর্ণা থেকে পানি না আসে আপনি কোন পানি জমাবেন। বাংলাদেশের আলোচিত পদ্মা ব্যারেজের প্রেক্ষাপটটাও ঠিক একই রকম। আমি বলছি না, পানি বিশেষজ্ঞরাই বলছেন। সাল 1961, ভারত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি বাঁধ নির্মাণ করল, বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। কলকাতা বন্দরে পলি জমে যাচ্ছে, জাহাজ ঢুকতে পারছে না। সমাধান, গঙ্গার পানি ঘুরিয়ে হুগলি নদীতে দিয়ে দেয়া, এতে কলকাতা বাঁচবে। 1971 সালের 21 এপ্রিল ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হলো। শুরুতে বলা হয়েছিল মাত্র 41 দিনের পরীক্ষামূলক, কিন্তু 41 দিন শেষে গেট আর বন্ধ হলো না। আজ 50 বছর পরেও তা বন্ধ হয়নি। ফলাফল কি হলো? ফারাক্কা চালুর পর শুষ্ক মৌসুমে পদ্মার পানি কমে গেল 43%, মানে প্রায় অর্ধেক। 1993 সালে হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মার পানি এতটাই কমে গিয়েছিল যে বিশাল পদ্মা একটা নালায় পরিণত হয়েছিল। বাংলাদেশ হারিয়েছে 15,600 অভ্যন্তরীণ নৌপথ। দক্ষিণ পশ্চিমের 26 জেলা পানি সংকটে পড়ল। সুন্দরবনে লবণাক্ততা বাড়তে লাগলো। ক্ষতিগ্রস্ত হলো 6 কোটি মানুষ। 1976 সালে মাওলানা ভাসানী ফারাক্কা লং মার্চ করলেন। আন্তর্জাতিক মহলে কূটনৈতিক প্রেসার দেওয়া হলো। অনেক টানাপোড়েনের পর 1996 সালে একটি পানি চুক্তি হলো, 30 বছরের গঙ্গা পানি বন্টন চুক্তি। শর্ত হলো শুষ্ক মৌসুমে দুই দেশই নির্দিষ্ট পরিমাণে পানি পাবে। কিন্তু এই চুক্তির মাধ্যমে মূলত বাংলাদেশকে ঠকানো হলো, কারণ এই চুক্তিতে অনেক বড় একটা ফাঁক ছিল। ন্যূনতম পানির কোনো গ্যারান্টি ছিল না, কারণ উজান থেকে আসা পানি ভারত আগেই সরিয়ে নিত। আর সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বছর, ডিসেম্বর 2026। 30 বছরের চুক্তি শেষ এবং নতুন চুক্তি নিয়ে দৃশ্যমান কোনো আলোচনা নেই। এই পরিস্থিতিতে গত মে মাসে সরকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দিয়েছে। রাজবাড়ির পাংশা থেকে পাবনা সুজানগর পর্যন্ত পদ্মার উপর 2.1 কিলোমিটার লম্বা একটি বাঁধ। খরচ 34,797 কোটি টাকা। সময় লাগবে 2026 সাল থেকে 2033 সাল পর্যন্ত। এই ব্যারেজ হলে মূলত কি হবে? বর্ষাকালে পদ্মার পানি ধরে রাখা যাবে, শুষ্ক মৌসুমে সেই পানি গড়াই মধুমতি দিয়ে দক্ষিণ পশ্চিমে পাঠানো যাবে। 24 জেলার 7 কোটি মানুষ উপকার পাবে। শুনতে ভালো লাগলেও বাস্তবতা ভিন্ন। প্রথম আলোতে পানি বিশ্লেষকরা বলছেন এই প্রজেক্টে মূলত 3টা বড় সমস্যা আছে। প্রথম সমস্যা, পলিমাটি। নদীতে প্রতি বছর পলি আসে। স্বাভাবিক অবস্থায় সেই পলি ভাটির দিকে নিয়ে যায়, কিন্তু ব্যারেজ থাকলে সেই পলি আটকে যায়, ফলে সেই পলি উজানে জমতে থাকে আর নদীর তলা আস্তে আস্তে উঁচু হতে থাকে। আর সামান্য বৃষ্টিতে দেখা যায় নদী ভাঙন আর ভয়াবহ বন্যা। এটা কি শুধু থিওরি? না, এর জীবন্ত উদাহরণ হলো ফারাক্কা নিজেই। ফারাক্কার উজানে প্রতি বছর জমছে 65 কোটি টন পলিমাটি। গত 3 দশকে জমেছে 1865 কোটি টন পলিমাটি। এই পলির কারণে গঙ্গার তলা এতটাই উঁচু হয়ে গেছে যে সামান্য বৃষ্টি হলেই বিহারে ভয়াবহ রকমের বন্যা হয়। 2016 সালে বিহারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন প্রায় 22 লক্ষ মানুষ। সেই সময় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছিলেন এই ফারাক্কা ভেঙে দেওয়া উচিত। মানে ফারাক্কা বানিয়ে ভারত এখন নিজেই বিপদে। পদ্মা ব্যারেজ বানালেও বাংলাদেশ ঠিক একই বিপদে পড়বে। দ্বিতীয় সমস্যা হচ্ছে ব্যারেজ কাজ করবে কিভাবে? এই ব্যারেজ কাজ করবে বর্ষাকালের পানি ধরে রেখে, কিন্তু শুষ্ক মৌসুমে পদ্মার পানি আসে উজান থেকে, মানে ভারত থেকে। ভারত যদি পানি না ছাড়ে ব্যারেজে, তাহলে আমরা কোথাকার পানি আটকাবো? বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন গঙ্গা পানি চুক্তি নবায়ন না করে পদ্মা ব্যারেজ বানানো মানে বালির উপর ঘর বানানো। এবং তৃতীয় সমস্যা, কূটনৈতিক ফাঁদ, এবং এটাই সবচেয়ে বড় সমস্যা। এতদিন বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কূটনৈতিক প্রেশার দিতে পারতো যে ফারাক্কার কারণে আমাদের নদী মরছে, আমাদের ন্যায্য পানি দাও। কিন্তু এই পদ্মা ব্যারেজ বানালে ভারত বলবে বাংলাদেশে তো ব্যারেজ আছে, ওটা দিয়ে তারা পদ্মার পানি ধরে রাখতে পারছে, এরপরও আমাদের কাছে বাড়তি পানির দাবি কেন? মানে বাংলাদেশ নিজ হাতে তার সবচেয়ে বড় কূটনৈতিক অস্ত্রটা ফেলে দিচ্ছে। 1975 সাল থেকে বাংলাদেশ আজ পর্যন্ত তার ন্যায্য পানি পায়নি।
2026 ডিসেম্বরে সেই চুক্তিও শেষ হতে যাচ্ছে। অথচ চুক্তি নবায়নের কোনো পদক্ষেপ না নিয়ে বাংলাদেশ যাচ্ছে এমন এক ব্যারেজ বানাতে, যেটা আসলেই কোনো কাজ করবে কিনা সেটা নির্ভর করছে ভারত কতটুকু পানি ছাড়বে এর উপর। উজানের সমস্যা না মিটিয়ে ভাটিতে বাদ দিলে পানি আসে না, আসে শুধু পলিমাটি।